তারাও তো চিন্তা করবে এতক্ষণ তো ওনার এই কথাগুলি ভালো লাগতেছিল, এখন আর ভালো লাগছে না। রাজনীতিবিদ কিন্তু এই রিস্ক নিয়ে নিয়েছে, সাংবাদিক নিচ্ছেন না। নিচ্ছি। কিছু কিছু বিষয় থাকে যেগুলো দিন শেষে হচ্ছে সবাইকে এক করে, তেমনটাই হচ্ছে এখন বিশ্বকাপ ফুটবল চলছে, সেই খেলা নিয়েও উন্মাদনা আছে। ছোট করে যদি একটু আপনাদের দুজনের কাছ থেকে জেনে নিয়ে, বাবুল ভাইয়ের পছন্দের দলকে আর সবুজ ভাইয়ের পছন্দের দলকে। অলরেডি একাত্তরে বলে গেছি, আজকে খুব টেনশনে নাই, কারণ আমরা যারা ব্রাজিলকে সাপোর্ট করি, আমরা ব্রাজিলের খেলা ভালো লাগে এই জন্য সাপোর্ট করি, এবং আমার মনে হয় খেলাটা ওইরকমই হওয়া উচিত যে একটা দল পছন্দের থাকবে, খেলাটা ভালো হবে এবং খেলাটা লাস্ট বল পর্যন্ত যেন খেলাটা প্রতিযোগিতামূলক হয় এবং সুন্দর হয়। খেলার মধ্যে আমরা অনেক সময় দেখেছি, ওই ইতিহাসেও অনেক কিছু এসেছে, সেরকমটা যেন না ঘটে। ব্রাজিল মূলত ভালো খেলে, গ্রামাটিক্যাল খেলা খেলে এজন্য, এবং প্রত্যাশা আজকে নেইমার নামবে অ্যাজ ইউজুয়াল। আমার কাছে মনে হয়েছে উনি অসুস্থতার চেয়ে কৌশলেই নামেননি এতদিন, হয়তোবা কমল ভাই হয়তো আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য আমি আসছি আপনার সঙ্গে মিলে যাবে আর কি। জি, আপনারও পছন্দের। না, বিষয়টা হচ্ছে আমি আসলে হাসতেছিলাম এই কারণে, আমি যেহেতু শো করছি, আমরা তো অনেক রাজনৈতিক বিষয়, বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছিলাম। আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলের সমর্থকই আছে। আমি যখন আমার পছন্দের দলটা এখন বলবো, তখন যারা ওই দলটা মানে বিপক্ষে করেন, তারাও তো চিন্তা করবে এতক্ষণ তো ওনার এই কথাগুলি ভালো লাগতেছিল, এখন আর ভালো লাগছে না। রাজনীতিবিদ কিন্তু এই রিস্ক নিয়ে নিয়েছে, সাংবাদিক নিচ্ছেন না। নিচ্ছি। তারপরও আমি বলতে গেলে আমি আসলে আমাদের ছোটকালে আমি নিজেও ফুটবল খেলতাম একসময় ছাত্রাবস্থায়। ব্রাজিলকে আমার আসলে ভালো লাগে সবসময় আর কি। তো কাজেই আমি আপনার এখান থেকে যে খেলা দেখবো, অবশ্যই আমরা সবাই কম বেশি খেলা দেখবো। আমি অন্যান্য দলের খেলাও দেখি, সবগুলি না দেখলেও আমাদের বাংলাদেশ তো ব্রাজিল আর আর্জেন্টিনা হয়ে গেছে, ঠিক আমরা জানি। এই প্রসঙ্গে আমরা আসবো। আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। মাহমুদা শরীফা অদিতি, কোচ এবং সাবেক জাতীয় ফুটবলার। অনেক ধন্যবাদ অতিথি যুক্ত হয়েছেন। আপনার কাছেও ছোট করে প্রথম প্রশ্ন, আপনার পছন্দের দল কোনটি, এবং একই সাথে যদি একটু বিশ্লেষণ করতেই বলি, ব্রাজিলের সাথে আজকে নরওয়ের যেই হাই ভোল্টেজ আসলে খেলা, মানে সেখানে আপনি কাকে এগিয়ে রাখবেন, কি মনে হচ্ছে আপনার? আপনি হয়তো আমাদের থেকে আরো ভালো বুঝবেন। ঠিক আছে, আমার পছন্দের দল হচ্ছে আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, এটা হচ্ছে বড় ব্যাপার। অ্যাকচুয়ালি এর আগে আমরা আলোচনা যেটা শুনলাম যে আসলে আমরা খেলাটা এনজয় করতে চাই, সবাই তো কোনো না কোনো দলকে সাপোর্ট করবো, দিন শেষে মানে খেলাটা যদি এনজয় করতে চাই, খেলাটা দেখে যেন আমরা খুব ভালো ফিল করি আর কি, এটা হলো বিষয়। তো আজকে ব্রাজিল ভার্সেস নরওয়ের যে ম্যাচটা হবে, অ্যাকচুয়ালি ব্রাজিলের কিন্তু একটা নাম ডাক সুনাম, বা আমরা ব্রাজিলিয়ান ফুটবলটাকে অনেক এনজয় করি এবং সবাই অনেক পছন্দ করি, তাদের যে খেলার ধরন সবকিছু মিলে পছন্দ করি। আমরা দেখেছি গত ওদের এর আগের ম্যাচটা দেখেছি জাপানের সাথে, তো 2-1 ওরা জয়লাভ করেছে। তখন আমরা দেখেছি যে পিছিয়ে পড়ে জাপানকে কিভাবে চেপে ধরে উইনিং মেন্টালিটি নিয়ে তারা বের হয়ে আসছে, ব্রাজিলের এই জিনিসটা অনেক বেশি। তারপরে এখন নরওয়ে এখন আন্ডারডগের মতো বলা চলে, আসলে তারা যেভাবে খেলছে, তাদের যে প্লেইং স্টাইলটা, তো এটা বলা চলে যে আসলে যে কোনো কিছু ঘটতে পারে আজকে ব্রাজিলের সাথে। এখন আগে যেরকম আর্জেন্টিনা ব্রাজিল এই নামগুলো শুনলে আমরা অনেক কিছু মনে করতাম, তো দেখেন এই যে এইবার ওয়ার্ল্ড কাপে কিন্তু ডিফারেন্ট ইস্যু হয়েছে যে ছোট ছোট দলগুলো কিন্তু এত ভালো বেশি করছে, কিন্তু কাউরে কিন্তু মার্কটা আপনি 100% দিতে পারছেন না। তো সেই ক্ষেত্রে জাপানের সাথে একটা ম্যাচ খেলে এখন এই স্টেজ এসছে, 16 এসছে, নরওয়ের সাথে ম্যাচটা অনেক ডিফিকাল্ট হবে। আর সবচেয়ে বড় কথা, ব্রাজিল এবং নরওয়ের যে খেলাটা, এখানে কিন্তু দুই দলকে এগিয়ে রাখা যাচ্ছে। সবচেয়ে ফাইটিংটা আমি মনে করবো যে দলের চেয়ে এখানে ভিনির সাথে হালান্ডের একটা ফাইটিং হবে, এই হচ্ছে দুইটা বেস্ট। সেই জায়গায় আসলে আমাদের নিজেদের দেশের কথা আসলে না বললেই নয়, যেখানে আমাদের আমরা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, এবং আপনি বলছিলেন যে এবার বিশ্বকাপে অনেক ছোট ছোট দেশ যারা সামনে এগিয়ে এসছে, এবং এশিয়ার দেশও আসলে, জাপানের কথা তো আমরা আসলে সবসময় বলি, জাপান সবসময় ভালো খেলে, এবারও ভালো খেলেছে। কিন্তু আমাদের নিজেদের দেশে আমরা এত ভক্ত, আমরা নিজের এই দেশে বসে অন্য দেশের প্লেয়ারদের সকল ফর্ম বুঝি, খেলোয়াড়দের শারীরিক অবস্থা থেকে শুরু করে মনস্তাত্ত্বিক সকল বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হয়, কিন্তু নিজেরা কেন খেলতে পারি না ভালো মতো?
অ্যাকচুয়ালি আমাদের কিন্তু গত ম্যাচটা যে হয়েছে কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা, কেপরা কিন্তু দেখে দিয়েছে যে ফুটবল কিভাবে খেলতে হয়, এত ছোট জনসংখ্যার একটা দেশ কিভাবে ফুটবলটা খেলতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু দেখেন সারা মনে হয় কি প্রতিদিন একটা করে ঈদের দিন চলছে, আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, একদম সারা বাংলাদেশ ছেয়ে গেছে যে মনে হয় ওয়ার্ল্ড কাপের ভেন্যুটা আমাদের দেশে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের একটা যে পরিকল্পনা প্রয়োজন ছিল, আমরা জানি এরা বিগত বছরগুলোতে হয়তো আমরা বেশি মুখে কথা বলেছি, হয়তো মাঠের কাজটা অনেক কম করেছি। কারণ বর্তমান যে আমাদের এইসি মেম্বার বা কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আছে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট তাবিদ আউয়াল, সে কিন্তু দেখবেন যে খেলাটা মাঠে কিন্তু গড়াচ্ছে যে কোনো ভাবে। তো ওয়ার্ল্ড কাপের ভীষণটা তো এত সহজ না। আপনার এখান থেকে যে স্টার্ট করেছে, আমরা কিন্তু দেখি যে না বিভিন্ন ধরনের এজ ভিত্তিক টিম গুলো কিন্তু তারা মাঠে গড়াচ্ছে। আপনার কিছুদিন আগে, 2 দিন আগে হচ্ছে আন্ডার 18 কিন্তু ওপেন হয়েছে, আন্ডার 15, 17, 19 তারা কিন্তু মাঠে খেলাটা গড়াচ্ছে। ইভেন আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল যে উইমেন টিম, মেন্স টিমটা, আপনার বোথ কিন্তু তারা কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স ধরে রাখে এবং বিশ্ব মঞ্চে কিন্তু তারা কাজ করছে, মানে খেলাধুলার বিষয়টা কিন্তু তারা অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন থেকে এই প্ল্যানিং অনুযায়ী যদি আমাদের মানে প্ল্যান করা যায় যে আমাদের 2030-এ না হোক আরো একটা বিশেষ মিশন করা যায়, আমার মনে হয় যে আমরা একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে। এবং আমার এও মনে হয় যে হয়তোবা মেনের চেয়ে উইমেনটা অনেক আগে খেলার এটাই আসলে আমিও বলতে চাচ্ছিলাম যে ছেলেদের থেকে মেয়েরা আসলে অনেক দূর এখনো ভালো করছে, আগামীতে আরো ভালো করবে। ফজলুল হুদা বাবুল, আপনার কাছে যদি একটু আসি, সেটা হচ্ছে খেলাধুলার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর এক ধরনের বেশ আগ্রহ আছে এবং উনি সেই জায়গায় উৎসাহিত করেছেন, মানে একেবারে ছোটবেলা থেকে। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আমরা, এটা তো স্বপ্ন বিশ্বকাপে খেলা বা ফিফার সেরকম একটি টিমের মধ্যে তালিকা অন্তর্ভুক্ত হওয়া, কিন্তু তার আগে এশিয়ার মধ্যেও নিজেদেরকে অবস্থানটা একটু শক্ত করা, সেই জায়গায় আমরা যে পিছিয়ে আছি, আমরা সামনের দিকে কিভাবে আসলে পরিকল্পনা নিলে পরে এগোতে পারবো? আমি একটু দ্বিমত করব আপনার সাথে। সেটা হচ্ছে আমরা পিছিয়ে নেই। নারী ফুটবলের বিভিন্ন গ্রুপগুলো, বয়স ভিত্তিকগুলো নিয়ে আমি নিজে বোধহয় অন্তত 8-10 বার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি তাদের সাফল্যে, যেভাবে নিয়ে খেলে। এবং আমরা কিন্তু এগোচ্ছে এবং ভালো এগোচ্ছে। এই যে বর্তমানে যে দলটা এবং পুরুষদের যে দল যেটা, এটাও এদের পারফরমেন্স এবং ফিফা র্যাঙ্কিং বেশ উন্নত হয়েছে। একটা দেশে যখন 17 বছর অগণতান্ত্রিক সরকার থাকে, তখন কিন্তু আপনার সব কিছুই, ইমাম সাহেবরা চেঞ্জ হয়ে যায়, খেলোয়াড়রা তো চেঞ্জ হবেই, কোচ তো চেঞ্জ হবে, ইমাম সাহেব দৌড় দিয়ে চলে যায়, কবিরা চেঞ্জ হয়, সাহিত্যিকরা চেঞ্জ হয়, তাই না? মুভি সিনেমার নায়িকারা পর্যন্ত রাজনৈতিকভাবে ভাগাভাগি হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমরা বেরোয় এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুবই খুবই পরিকল্পিতভাবে আগাচ্ছে। যেমন প্রত্যেকটা ইউনিয়নে উনি খেলার মাঠের কথা বলেছেন, যেটা সবচেয়ে বেশি জরুরি। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমি শিওর কামাল ভাই আমাদের আরো সিনিয়র, ওনাদের সময়ও আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় ফুটবল খেলা হতো। ফুটবল না থাকলেও আমরা খড় দিয়ে পেঁচে খুব ফুটবল খেলতাম। আমাদের কিন্তু গত 15-17 বছর আমাদের ফাঁকা জায়গা নেই, কেউই কিন্তু কোনো জায়গা ছাড়েনি। তারপর যেটা ফাঁকা আছে ওটাও রাজনৈতিকভাবে দখল করা হয়েছে। তো এখন যেটা আমরা এসেছি যে ইউনিয়নে আমরা নিব, বয়স ভিত্তিক নিব, বিভিন্ন খেলার টুর্নামেন্টে অর্থাৎ সামনের দিনগুলোতে আমরা নিচ্ছি। পরিকল্পনা আছে আমাদের, আসলে সময় একেবারেই শেষ। স্কুলগুলোর মধ্যে বিশেষ করছে প্রাইমারি স্কুলে কিন্তু হয়েছে। সেই মন্তব্য আমরা নিতে চাই যে আপনারা যদি কিছু এই বিষয়ে যুক্ত করা থাকে না ফুটবলের, বাংলাদেশের ফুটবল না বাংলাদেশের ফুটবল আমরা তো আশাবাদী হতে চাই, কিন্তু আসলে আমার কাছে মনে হয় আমাদের যে কথাটা বলছে যে মাঠের যে অভাব, যে আসলে একদম গ্রাসরুট লেভেল থেকে ফুটবলটাকে নিয়ে আসতে হবে। আমি যেটা মনে করি যে মানে এটা ঢাকা কেন্দ্রিক না বা চট্টগ্রাম কেন্দ্রিক না, তাহলে ওইভাবে মাঠের ব্যবস্থা থাকতে হবে। ফুটবলের প্রতি যে আগ্রহটা একসময় অনেক বেশি ছিল, আমার মনে হয় সেটাকে আসলে ফিরিয়ে আনতে হবে। ক্রিকেটের দিকে চলে গেছে। আমাদের আসলে আলোচনা শেষ। থাকা উচিত।